নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূতের গল্প। আমি ভূতের গল্প ভালোবাসি। তোমরা 5 জন মিলিয়া ভূতের গল্প করো, সেখানে 5 ঘন্টা বসিয়া থাকিতে পারি। ইহাতে যে কি মজা, একটা শুনিলে আরেকটা শুনিতে ইচ্ছা করে। গল্প শেষ হইয়া গেলে একাকী ঘরের বাহিরে যাইতে ইচ্ছা হয় না। তোমাদের মধ্যে আমার মতন কেহ আছে কিনা জানি না, বোধহয় আছো। তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলিব। গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি। তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা ছিল, কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে চলিবে না। সুতরাং ঠিক যেরূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই ভালো বোধ হইতেছে। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বাঁ ধারে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে। তাহার উপরেরটির নাম নর্থ ইস্ট, নিচেরটির নাম সাউথ ইস্ট। এর মাঝামাঝি ছোট ছোট আরও কতকগুলি দ্বীপ দেখা যায়। সেকালের কথা, তখন স্টিম ইঞ্জিন ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করতেন। সেখানে লোক বড় বেশি ছিল না। তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। সেখানকার মাটি বড় খারাপ, তারই একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিদারকে খাজনা দেয়। এরা বেশ সাহসী লোক ছিল, আর এরকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাইত। এই দ্বীপে অ্যালান ক্যামেরন নামে একজন ছিলেন। তাহার বাড়ি গাঁ থেকে 1 মাইল দূরে। অ্যালানের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাব। তার কাছে তিনি কত রকমের মজার গল্প করিতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন, আর কিছুদিন পরে তাহার মৃত্যু হইল। তাহার কেউ আপনার লোক ছিল না, সুতরাং তাহার সমস্ত বিক্রয় হইয়া গেল। তাহার বাড়িটা কেহ কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিতে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল। হঠাৎ জানালার দিকে তাহার দৃষ্টি পড়িল, আর সে ঘরের ভিতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখিতে পাইল। দেখিয়াই তার চক্ষু স্থির। সেইখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া কহিল। তাহার চুলগুলি খ্যাংড়া কাঠির মতো সোজা হইয়া উঠিল। ভয়ে প্রাণ উড়িয়া গেল, গলা শুকাইয়া গেল। শীঘ্রই তাহার চৈতন্য হইল। এরকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারই বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে? সে তো মার দৌড় একেবারে মাস্টার মহাশয়ের বাড়িতে। তাহার কাছে সব কথা সে বলিল। মাস্টার মহাশয় এইসব মানেন না। তিনি তাহাকে প্রথম ঠাট্টা করিলেন, তারপর বলিলেন তাহার মাথায় কিঞ্চিৎ গোলযোগ ঘটিয়াছে। আরও অনেক কথা বলিলেন। বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে এইরূপ কিছুর বিশ্বাস থাকা নিতান্ত মূর্খামি। ডোনাল্ড কিছুই বুঝিল না। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধি বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্প বলিল। শীঘ্রই ওই দ্বীপের সকলেই এই গল্প জানিতে পারিল। ওই সব বিষয় মীমাংসা করিতে বৃদ্ধরাই ওস্তাদ। তাহারা ভবিষ্যতের সম্বন্ধে ইহাতে কত কুলক্ষণই দেখিতে পাইলেন। ওই দ্বীপের মধ্যে
কেবলমাত্র মাস্টার মহাশয়ের কাছেই খবরের কাগজ আসিত। মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত, আর সেদিন সকলে মহা সমারোহে মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়া নতুন খবর শুনিয়া আসিত। সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন। রান্নাঘরে বড় আগুন করিয়া 10-12 জন তাহার চারদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করিত। শেষের কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়া গিয়াছিল, এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায়ই সকলে একসঙ্গে একবার বলিত। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী অনেকেই আসিতেন। গ্রামের মুচি রবিও আসিত। রবি ভয়ানক নাছোড়বান্দা লোক। একটা কথা উঠিলে তাহাকে একেবারে আচ্ছা করিয়া না ঘাটিয়া সহজে ছাড়িবে না। ডোনাল্ড ম্যাকলিনের এ ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এইরূপ সভা করিয়া বসিয়া আছে। মাস্টারমশাই চেঁচাইয়া তর্জমা করিতেছেন। এমন সময় একজন আসিয়া বলিল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়াছে। এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে। ওই রাখাল যেভাবে উহাকে দেখিয়াছিল সেও ঠিক সেই রকমই দেখিয়াছে। এরপর আর না বলা চলে কি করিয়া। মাস্টার মহাশয় চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন। রবি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল। রবি কোনো কথাই ঠিক মানে না। এবারেও মাস্টার মশাইয়ের কথাগুলি মানিতে পারিল না। প্রচণ্ড তর্ক উপস্থিত হইল। ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয় বিশেষভাবে প্রচার চলিতে লাগিল। আর সকলে বেশ মজা পাইতে লাগিল। কিন্তু রবির মেজাজ গরম হইয়া উঠিল। সে বলিল, দেখো মাস্টারের পো, যতই কেন বলো না, আমি একজোড়া নতুন বুট হারব। তোমার সাধ্য নেই আজ দুপুর রাতে ওখানে গিয়ে দেখে এসো। সকলে করতালি দিয়া উঠিতে মাস্টার মহাশয় হাসিয়া উড়াইয়া দিতে চাহিলেন, কিন্তু রবি ছাড়িবে কেন? সে সকলের উপর বিচারের ভার দিল। তাহার এই মত দিল যে মাস্টার মশাই যখন গল্পগুলি মানিতেছেন না, সেই স্থলে তাহার উচিত যে নিজের পক্ষে তিনি যে মানেন না তা প্রমাণ করিয়া দেওয়া। মাস্টার মহাশয় দেখিলেন অস্বীকার করিলে যশের হানি হয়। তিনি বলিলেন, যাব বই কি, কিন্তু আমি গিয়ে ফিরে এলেও এর চাইতে তোমাদের আর জ্ঞান বাড়বে না। রবি বলিল, আচ্ছা দেখা যাওক। মাস্টার মহাশয় বলিলেন, ভালো, ওখানে গিয়ে আমি কি করব? রবি বলিল, ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবে, অ্যালান ক্যামেরন আছে গো। কোনো জবাব না পাও, ফিরে এসো, আমি আর ভূত মানব না। মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন, ওটা ঠিক যেন যে অ্যালান সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেন। আমাদের বড় ভাব ছিল। একজন বলিল, তাকে যদি দেখতে পাও তাহলে ওই মুচির কাছে যে টাকা পেত সে কথা তুলো না। এ কথা সকলে হাসিয়া উঠিল। রবি একটু অপ্রস্তুত হইল। এইরূপ হাসি তামাশা চলিতে লাগিল। ক্রমে মাস্টার মহাশয়ের যাবার সময় হইয়া আসিল। শেষে মুচি ঘড়ির দিকে চাহিয়া বলিল, 12টা বাজতে 20 মিনিট বাকি। তুমি এখন গেলে ভালো হয়, তাহলেই ঠিক সময় মতো পৌঁছতে পারবে। বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টার মহাশয় যষ্টি হাতে সেই বাড়ির দিকে চলিলেন। মাস্টারের যাইবার সময় 2-1 খোঁচা দিয়া দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখিয়া যাইবে। রাত্রি অন্ধকার। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল।
কিন্তু এক্ষণে কালো মেঘ আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে। চলিয়া গেলে সকলে বলা বলি আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব কিনা। ছোট পাদ্রী বলিল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহা ইচ্ছা বলিবেন, তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না। ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল, জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয়, এটা তাহার ভালো লাগিল না। তখন একজন প্রস্তাব করিল যে রবি যাইয়া দেখিয়া আসুক। প্রথমে রবি ইহাতে আপত্তি করিল, কিন্তু উহার বক্তৃতার পরে রাজি হইল। সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার তাহাকে দেখিতে না পায়। তারপর সে বাহির হইল। খুব চলিতে পারিত, এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল। রবি একটু দূরে দূরে থাকিতে লাগিল। রাস্তাটা একটু জলা জায়গার মধ্যে গিয়াছে, একটিও গাছপালা নাই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া বাঁচিবে। পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছিলেন, তখন রবি একটু বুদ্ধি খাটাইয়া খানিকটা ঘুরিয়া সম্মুখে আসিয়া যেখানে একটা নিচু বেড়া ছিল তাহার আড়ালে শুইয়া পড়িল। সে অবস্থায় দূতের কার্য করিতে যাইয়া তাহার অন্তরটা গুরু গুরু করিতে লাগিল। মাস্টার মহাশয় ছিলেন বলিয়া, নইলে সে এতক্ষণ চেঁচাইয়া ফেলিত। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিত কি হয়। মনে করিয়াছে মাস্টার মহাশয় যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে। গ্রামের গির্জার ঘড়িতে 12টা বাজিল। সে বেড়ার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মাস্টার মহাশয় নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। মাস্টার মহাশয় গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো উত্তর নেই। 2-1 পা পশ্চাৎ সরিয়া একটু আস্তে আবার বলিলেন, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো উত্তর নেই। তারপর বাড়িতে আসিবার রাস্তাটির মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত স্বরে অর্ধ চিৎকার অর্ধ আহ্বানের মতো করিয়া তৃতীয়বার বলিলেন, অ্যালান ক্যামেরন আছো? তাহার পর আর উত্তরের অপেক্ষা নাই। শটান চম্পট। কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে মাস্টার? এ কি করিয়া ফেলিল? মুচি বেচারির আর আতঙ্কের সীমা নেই। ওই বুঝি ভূত এলান। আর থাকিতে পারিল না। এই সময় তাহার মনে যে ভয় হইয়াছিল, সেই ভয়ে গোঁ গোঁ শব্দ করিতে করিতে সে মাস্টারের পিছনে পিছনে ছুটিতে লাগিল। সেই ভয়ানক চিৎকারের শব্দ মাস্টার মহাশয়ের কানে গেল। মুচি দৌড়াইতেছে আর ডাকিতেছে, দাঁড়াও গো মাস্টার মশাই, দাঁড়াও। মাস্টার মহাশয় শুনিতে পাইলেন, পশ্চাতে এক প্রকার ফিরিয়াও তাকাইলেন। আর কি, ওই অ্যালান ক্যামেরন। ভয়ে আরো 10 গুণ দৌড়াইতে লাগিলেন। রবি বেচারি দেখিল বড়ই বিপদ। মাস্টার বুঝি তাহাকে ফেলিয়াই চলিয়া গেল। কি করে তাহার প্রাণপণ চেষ্টা। মাস্টার মশাই দেখিলেন পিছনের লোকটা আসিয়া তাহাকে প্রায় ধরিয়া ফেলিল আর কি। তাহার গায়ের বল চলিয়া যাইতে লাগিল। অবশেষে মাস্টার মহাশয় যখন দেখিলেন যে আর রক্ষা নাই, তখন তিনি সাহসে ভর করিয়া খুব শক্ত একটা লাঠি ধরিয়া কাঁপিতে কাঁপিতে ভূতের দিকে ফিরিলেন এবং আর মুহূর্তকাল বিলম্ব না করিয়া গায়ে যত জোর ছিল তত জোরে ভূতের মস্তকে সপাট করিয়া সাংঘাতিক এক ঘা বসাইয়া দিলেন। তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হইল। ভূতটা যাওয়াতে একটু সাহস আসিল, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামিলেন না। গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে
ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন। মনটা যখন নির্ভয় হইল তখন ঘরে গেলেন, যেন বিশেষ একটা কিছু হয় নাই। অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইল, তিনি সবগুলি উত্তর বলিলেন। ওই আমি যা বলেছিলুম, ভূত টুত কিছুই তো দেখতে পেলাম না। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল। মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে, শীঘ্রই ফিরিয়া আসিবে। আধ ঘন্টা হইয়া গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল, চিন্তা বাড়িতে লাগিল। ক্রমে 1টা বাজিল। তারপর তাহারা আর থাকিতে পারিল না। মুচির অনুপস্থিতির কারণ তাহারা মাস্টার মহাশয়কে বলিয়া ফেলিলেন। মাস্টার মহাশয় শুনিয়া চিৎকার করিয়া উঠিলেন। তিনি লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়িয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাতে আসতে বলিলেন। সকলের বিশ্বাস হইল মাস্টারের বুদ্ধিশুদ্ধি বোধহয় লোপ পাইয়াছে। হইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটা কি। তাড়াতাড়ি ঘরের বাইরে আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল। তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল। কুকুরের গোলমাল গ্রামের লোকে জাগিল। সকলে জিজ্ঞাসা করিতে লাগিল, ব্যাপারখানা কি। এই সময় মাস্টার মহাশয় জলার মধ্য দিয়া দৌড়াইতেছে, আর মাথা ঘুরিয়া যাইতেছে। কেবল পুলিশ, ম্যাজিস্ট্রেট আর জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে। তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যেরা তাহার পশ্চাতে আসিতেছে। সকলে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল। মাস্টার মহাশয় উত্তর দিবার পূর্বেই সেই মাঠের মধ্য হইতে গালি এবং গোঙানি মিশ্রিত শব্দ শোনা যাইতে লাগিল। কিছু দূরে গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে পড়িয়া আছে। লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল সে আর কেহ নহে, আমাদের সেই মুচি। সেইখানে বেচারা 2 হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টারের উদ্দেশ্যে গালাগালি দিতেছে। তাহার নিকট হইতে সকলে সমস্ত ঘটনা শুনিল। শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সম্মুখে একটা ছোট গাছ, তাহারই ছায়া চাঁদের আলোতে দেওয়ালে পড়িত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেদিন চাঁদের আলো ছিল না বলিয়াই মাস্টার মহাশয় সেই ছায়া দেখিতে পান নাই। আপনারা এতক্ষণ শুনছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা ভূতের গল্প। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।